দেখো, আজকে তোমাদের আমি আলোচনা করব আজকে যে এক্সামটা হলো 16 ডিসেম্বর 2023 WBCS প্রিলিমস এক্সামে যে সমস্ত ম্যাথ এবং রিজনিং এর কোশ্চেন এসেছে সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমেই বলি যে এই কোশ্চেনগুলো শুধু WBCS এ এসেছে এরকম ম্যাথের কোশ্চেনও যদি বলি, যে লেভেলটা দিয়েছে, যে কনসেপ্ট দিয়েছে, সেটা কোনো ফর্মুলা বা সূত্র বা কোনো রেগুলার ম্যাথমেটিক্স করে আনসার বলবে খুব ইজিভাবে, সেটাও না। আবার ম্যাথগুলো যদি আমরা দেখি যে খুব কঠিন দিয়েছে, ম্যাথ পারার মতো না, এরকমও ব্যাপার না। খুব সোজা কোশ্চেন দিয়েছে কিন্তু কনসেপচুয়াল কোশ্চেন দিয়েছে। তো এখন এবং প্যাটার্নটাও দেখছি বেশ একটু চেঞ্জ হয়েছে, আগের বছরের থেকে এবছরের কোশ্চেনের প্যাটার্ন একটু চেঞ্জ করছে। তো চলো আমরা আজকে কোশ্চেন আনসার আলোচনা করব ম্যাথমেটিক্স এবং রিজনিংয়ের। তার সঙ্গে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কে কত নাম্বার স্কোর করেছো, বা জানাবে অবশ্যই কত মার্কস আনসার করে এসেছো। তো প্রত্যেকের জন্য অল দ্য বেস্ট। প্রত্যেকেই ভালো এক্সাম দিয়েছো, রেজাল্ট যেন ভালো হয়, প্রত্যেকেরই র্যাঙ্ক আসবে কিছু না কিছু। তো চলো শুরু করি আজকের ফার্স্ট কোশ্চেন। WBCS এর আমার কাছে যে সেটটা রয়েছে সেই সেটটার ফার্স্ট কোশ্চেন। এ ম্যান, আচ্ছা বাংলাতে রয়েছে, ইংলিশেও রয়েছে, তো তোমাদেরকে আমি ইংলিশ বাংলাতেই বলছি। চলো। 6,000 টাকার একটি চেক ব্যাংকে ভাঙাতে গেছে। ব্যাংক 200 টাকা এবং 100 টাকার নোট মিলিয়ে মোট 48টা নোট দেয়। তাহলে 200 টাকার নোটের সংখ্যা কত ছিল? তো এটার আনসার কিভাবে আমরা সলভ করতে পারি, এবং দেখো দুটো প্রসেসে সলভ করতে পারি। এক্স ওয়াই ধরে নিয়ে সলভ করতে পারি, আদারওয়াইজ যেটা অ্যালিগেশন মেথড ইউজ করে সলভ করতে পারি। একটু বেসিকটা যদি বলে দিই, যে ধরে নাও 6,000 টাকার যে পুরোটাই 200 টাকার নোট দিল, 6,000 টাকা পুরোটাই 200 টাকার নোট দিল, তাহলে কতগুলো নোট হতো? অবশ্যই 30টা নোট হতো। আবার একবার ভাবছি যে এই 6,000 টাকার প্রত্যেকটাই 100 টাকার নোট দিয়েছে, তাহলে সেক্ষেত্রে কটা নোট হতো? 60টা নোট হতো। কিন্তু অ্যাকর্ডিং টু ইয়োর কোশ্চেন এটা না আছে 30টা, না আছে 60টা, আছে কতগুলি? আছে 48টা, 48। তাহলে অ্যালিগেশন মেথডের নিয়ম অনুযায়ী আমাদের 60 আর 48-এর ডিফারেন্স কত? 12। আর 30 আর 48-এর ডিফারেন্স যদি বলি কত? 18। তো 6 দিয়ে ক্যান্সেলেশন করলে 2:3 হয়ে যায়। এখন 3 আর 2, এই 5 ইউনিট সমান সমানই দেওয়া রয়েছে 6,000 টাকা। তাহলে 2 ইউনিট সমান সমান কত হবে? তুমি বলবে 24,000 টাকা। ওকে, সরি 24,000 বলছি, 2,400 টাকা। তো 2 ইউনিট মানে এই 2 ইউনিট 2,400 টাকা, মানে 200 টাকার নোট কতগুলো? 2400 ডিভাইডেড বাই 200, দ্যাট ইজ ইকুয়াল টু 0 0 ক্যান্সেল হয়ে গেলে 12। তো এই হয়ে গেল আমাদের আনসার। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, 12। ওকে, তো যারা আনসার অনেকেই করেছো, এটা ঠিকঠাকভাবেই আনসার করেছো, ভেরি গুড। পরের কোশ্চেনটা চলে যাচ্ছি। দেখো নেক্সট কোশ্চেনও একই প্যাটার্নের কোশ্চেন দিয়েছি। একটি প্রশ্নপত্রে 75টি প্রশ্ন আছে এবং প্রতিটি প্রশ্নের নাম্বার 2। প্রতিটি ভুল উত্তরের জন্য 1 নম্বর করে বিয়োগ হয় যদি সব প্রশ্নের উত্তর দিয়ে কোনো পরীক্ষার্থী 45 নাম্বার পায়। সঠিক উত্তরের সংখ্যা কত? সুতরাং এখানেও আমি একই মেথড, অ্যালিগেশন মেথড ইউজ করতে পারি। কি? যে সে প্রত্যেকটাই যদি ঠিক করতো তাহলে সে কত পেত? সে পেত, দেখো 75 × 2, 75 × 2 সমান 150 নাম্বার পেত। আর প্রত্যেকটাই যদি সে ভুল করতো তাহলে 1 নাম্বার করে কেটে নিলে -75 সে পেত। তো এই দুটোর ওভারঅল দুটো মিলিয়ে সে কত পেয়েছে? সে পেয়েছে 45 বা 45 টাকা। তো এখন অ্যালিগেশন মেথড অনুযায়ী এই দুটোর ডিফারেন্স আমরা নোট করব এখানে 105। আর -75 আর 45 এর ডিফারেন্স যদি করি 120। তো 120 আর 105-এর অনুপাত কত হবে? 8:7। তো অ্যাকর্ডিং টু আওয়ার কোশ্চেন অনুযায়ী এই 8 + 7 সমান সমান 15 ইউনিট। এই 15 ইউনিট সমান সমান কত? 75। দেন 8 ইউনিট সমান সমান কত? তো এটা কত টাইমস হয়ে যাচ্ছে? দেখো 5 টাইমস হয়ে যাচ্ছে, 5 15 75, তাহলে এটাও 5 টাইমস হয়ে যাবে, 5 8 40। তো আমার এটার আনসার কথা হচ্ছে 40 ইজ দ্য কারেক্ট আনসার। তো আমি কতগুলো উত্তর ঠিক করেছিলাম, উত্তরের সংখ্যা, সঠিক উত্তরের সংখ্যা কত? 40। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে,
দেখো এইখানে মাইনাসটা তোমাদের কনফিউশন হয়ে যাচ্ছে, আমি ডিফারেন্স বলেছি। ডিফারেন্স মানে যে 45 থেকে যদি ডিফারেন্স মাইনাস অফ -75 করি, তাহলে কি আলটিমেট হচ্ছে 45 প্লাস 75, দ্যাট ইজ ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে, 4 সাথে 11 আর 2 12, 120 হয়ে গেল। সেই জন্য আমরা এখানে 120 নোট করেছি। ওকে স্যার যে স্যার একটা যোগ হচ্ছে একটা বিয়োগ হচ্ছে কেন, দেখো তুমি যদি প্রত্যেকটাই ঠিক করতে নাম্বার কত পেতে, 75টার কোশ্চেন 75টাই ঠিক করেছো 2 নাম্বার করে, তাহলে 150 পেতে। এখন 75 প্রত্যেকটা কোশ্চেনের জন্য 1 নাম্বার করে কেটে নেওয়া হয়, 75টা কোশ্চেন 75টাই ভুল করেছো, তাহলে -1 করে করে কমতে কমতে -75 পাবে না, সেক্ষেত্রে তোমার স্কোর কত -75 হবে প্রত্যেকটা ভুল হলে। কিন্তু না, তুমি কিছু ঠিক করেছো কিছু ভুল করেছো, যখনই এই কিছু সংখ্যক ঠিক কিছু সংখ্যক ভুল বা কিছু নোট মিক্সড আপ করা হচ্ছে, তখনই আমরা মিক্সড আপ করা কেসেই আমরা অ্যালিগেশন মেথড ইউজ করি। তো এখানে অ্যালিগেশন মেথড ইউজ করার নিয়ম কি, তার কর্নার পজিশন থেকে মাইনাস করা হয়। তো 150 থেকে 45 যদি মাইনাস করি 105 হয়ে গেল, আর -75 থেকে যদি 45 মাইনাস করি, তো সেই দুটো কি হবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গিয়ে 120 হয়ে গেল। তাদের দুজনের রেশিওর অনুপাত কত, 8:7, এবং দ্যাটস নো 15 ইউনিট সমান 75, 8 ইউনিট সমান। সব থেকে ইজি কোশ্চেন, মানে কোশ্চেন দেখার সঙ্গে সঙ্গে আনসার করতে পারবে। এখানে তো তোমাদের ক্লাসে বোঝানো বেসিকটা বোঝাচ্ছি বলে এতটা টাইম লাগছে, নইলে তোমরা ডাইরেক্ট আনসার দিতে কতক্ষণ সময় লাগবে, যে 75 মানে 150 বসবে, এখানে 150 বসছে, আচ্ছা এটা -75 আসছে, টোটাল হচ্ছে 45, তাহলে আমার ডিফারেন্স হচ্ছে 120 105, সুতরাং 87। আচ্ছা 15 ইউনিট সমান 75, তাহলে 8 ইউনিট সমান কত হবে 40। ভেরি ব্যাস আনসার হয়ে গেল এটুকু করলেই। তো এক্সাম হলের জন্য এটুকুই যথেষ্ট। এরপরে আসি পরের কোশ্চেন। নেক্সট কোশ্চেন, ক্লাস এ র্যাঙ্ক পেয়েছে 10 এবং বি পেয়েছে 38 শেষের দিক থেকে। ওকে, বি এর রেজাল্ট এর থেকে ভালো এবং তাদের দুজনের মাঝখানে দুজন পরীক্ষার্থী আছে, কতজন শিক্ষার্থী আছে? তো কোশ্চেনটা অনুযায়ী আমরা কি বলতে পারি, দেখো এর পজিশন এখান থেকে যদি স্টার্টিং হয়, এর পজিশন কোথায় রয়েছে, এর পজিশন এখানে ধরে নাও 10 নম্বর পজিশনে রয়েছে। ওকে, এরপর আসি বি এর পজিশন। বি এর পজিশন কত বলেছে, শেষের দিক থেকে, তাহলে শেষের দিক থেকে আমি ড্র করতে শুরু করলাম, শেষের দিক থেকে এখানে এসে বি রয়েছে, এটা 10 নম্বর পজিশনে রয়েছে, এটা 38 নম্বর পজিশনে রয়েছে। এ আর বি এর মাঝখানে কজন বসে রয়েছে, বি যদি এটা বি হয়, এটা যদি এ হয়, তার মাঝখানে আরও দুজন বসে রয়েছে। সুতরাং আমি যখন কাউন্ট করতে যাচ্ছি, দেখো প্রথম থেকে ফার্স্ট থেকে যখন কাউন্ট করছি 10 পর্যন্ত, এই চারজনকে কাউন্ট করছি, আবার শেষ থেকেও যখন এখানে কাউন্ট করতে আসছি, এখানে চারজনকে কাউন্ট করছি, মানে এই চারজনকে দুবার কাউন্ট করা হয়ে যাচ্ছে। সুতরাং এটার যদি আনসার করি 38 প্লাস 10 সমান সমান 48, এটা কিন্তু আনসার হবে না। কি হবে, এই যে চারজনকে দুবার কাউন্ট করেছো, দুবার কাউন্ট না করে একবার কাউন্ট করতে হতো। তো দুবার যেহেতু কাউন্ট করেছো, একবারে চারজনকে মাইনাস করে দাও, মাইনাস করলে কত হবে 44 ইজ ইউর রাইট আনসার। অপশন ডি ইজ দ্য কারেক্ট। ওকে, তো কোশ্চেন খুবই সোজা দেওয়া রয়েছে, একটু ভাবলেই আনসার দেওয়া যাবে। পরের কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন আমাদের বলা হয়েছে, যদি এফ এক্স ইকুয়াল টু 5 টু দি পাওয়ার এক্স প্লাস 1/5 টু দি পাওয়ার এক্স প্লাস 2 হয়, তাহলে এফ অফ মাইনাস এক্স সমান কত? তো এখানে রুলস যেটা হচ্ছে, এফ অফ মাইনাস এক্স মানে যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে মাইনাস এক্স বসাও, শুধুমাত্র যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে মাইনাস এক্স। এখন একটু খেয়াল করে দেখো, 5 টু দি পাওয়ার মাইনাস এক্সকে আমি কি নোট করতে পারি, 1/5 টু দি পাওয়ার এক্স। ওকে, আর 1/5 টু দি পাওয়ার মাইনাস এক্সকে তাহলে কি করতে পারি, নোট করতে পারি 5 টু দি পাওয়ার এক্স। তো এই ভ্যালুটা এখানে নোট করছি 1 তার মানে 5 টু দি পাওয়ার এক্স প্লাস, এটার জায়গায় কি বলতে পারি 5 টু দি পাওয়ার এক্স প্লাস 2। তো আলটিমেট এই ফাংশনটা কত হয়ে গেল, 5 টু দি পাওয়ার এক্স প্লাস 1/5 টু দি পাওয়ার এক্স প্লাস 2। যে ফাংশনটা ছিল অরিজিনালি এফ এক্সের যে ফাংশনটা আছে, সেই ফাংশনটাই আমরা পেয়ে গেছি। সুতরাং আনসার হয়ে যাবে এফ এক্স ইজ দ্য কারেক্ট আনসার, অপশন এ ইজ দ্য কারেক্ট। ওকে, দেখো নেক্সট কোশ্চেন আমাদের রিজনিং এর কোশ্চেন চলে এসেছে।
কমপ্লিট দ্য লেটার সিরিজ থেকে কোশ্চেন দিয়েছে এবং খুব সোজা একটা কোশ্চেন কি এসটি বক্স এস বক্স টি আর এস এস বক্স আর এস এস টি বক্স এস। তো এই প্রবলেম আমি যখন শর্ট আউট করতে যাব প্রথম আমাকে কি প্যাটার্নটা করতে হবে দেখো, যেটার আগে যা বসে রয়েছে সেগুলো খেয়াল করে দেখো। দেখো এইখান থেকে আমরা বলতে পারি এস এর আগে আর বসে আছে, সুতরাং এই বক্সে আমি আর নোট করতে পারি। জাস্ট আমি প্রথমে দেখে নিচ্ছি। আচ্ছা, আর এর আগে অলওয়েজ টি বসে আছে, এই ক্ষেত্রে টি বসে আছে, তার মানে এই আর এর আগেও এখানে আর এর আগে টি বসবে। আচ্ছা, টি এর আগে কি বসেছে দেখতে পাচ্ছি এস বসেছে, সুতরাং আমি এখানটাতে এস বসিয়ে দিতে পারি। এবং দুটো এস তার আগে আবার কি বসেছে এখান থেকে দেখতে পাচ্ছি দুটো এস এর আগে আর বসেছে, তো আর বসিয়ে দিলাম। তাহলে আমাদের সিরিজটা এইবারে আমি পড়তে থাকি। দেখো সিরিজটা এসছে এস টি আর এস, আবার এস টি আর এস, এস টি আর এস, এস টি আর এস, এস টি আর এস অ্যান্ড এস টি আর এস। তো এইভাবে পুরো চেনটা মেনটেন হচ্ছে, তো সিরিজটা হয়ে যাচ্ছে, আমাদের আনসার হয়ে যাচ্ছে আর এস টি আর, আর এস টি আর, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তো একদম সহজ সরলভাবে করবে, কোনো রকম কোনো জটিল কিছু ভাবতেই যাবে না। প্লেন প্রথমে বসিয়ে দেখবে যে ওখান থেকে যেগুলো যার আগে পরে রয়েছে সেইগুলো যদি ক্রোনোলজি ওয়াইজ বসাই একই আনসার আসছে না আসছে না। ওকে, পরের কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলা হয়েছে এ বি সি ডি ই এফ একটি ষড়ভুজ আকৃতির টেবিল ঘিরে চেয়ারে বসে আছে। তো প্রথমে একটা ষড়ভুজ ড্র করে নিই। ওকে, তো এখানে কি বলছে এ বসেছে বি এর উল্টো দিকে, সুতরাং এই পয়েন্টে যদি এ হয় বি বসবে ঠিক তার অপোজিটে। বি বসেছে সি ও ডি এর মাঝখানে, বি বসেছে মানে এখানেও সি হতে পারে অথবা ডি হতে পারে, এখানে সি হলে এখানে ডি হবে আর এখানে ডি হলে এটা সি হবে, মানে বি এর অপোজিটে সি ডি দুজন এইখানে বসলো। এ বসেছে ই এবং এফ এর মাঝখানে, সুতরাং এখানে ই হতে পারে অথবা এফ হতে পারে। আচ্ছা, ই যদি এখানে হয় তাহলে এফ এটা বা ই এটা। এখন তারপরে বলে দিয়েছে যেখানে ডি এর বাঁ দিকে ই বসেছে, এখন ডি ধরে নাও ফেস করে রয়েছে সবাই এই টেবিলের দিকে, তো এখানে নিজেকে বোস করিয়ে রাখো যে ডি এর বাঁ দিকে ই রয়েছে, ডি এর বাঁ দিকে তুমি যদি এই ভ্যালুটা নাও নিশ্চয়ই, তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাচ্ছে ডি এর বাঁ দিকে হচ্ছে না, ডি এর বাঁ দিকে ই বসেছে। তো এখন আসো একমাত্র এইখানে যদি ডিসকাস করো এই পোর্শনটাতে। আচ্ছা, আমি যদি নাম্বারিংগুলো দিয়েছি সিডি, একটু ভুল নোট করেছি, দাঁড়াও, এ বসেছে এ সি আর ডি, আচ্ছা সরি সরি, আমি একটু এখানে এ আর বি এর মধ্যে উল্টো ভ্যালু নোট করলাম, দেখে নাও। আমি প্রথম স্টেটমেন্টটা বলেছি আর নোট করেছি, দেখো এ আর বি একে অপরের অপোজিটে বসেছে বলে দেওয়া রয়েছে। বি বসেছে সি এবং ডি এর মাঝখানে, বি বসেছে সি এবং ডি এর মাঝখানে। ওকে ওকে, এই ঠিকই ছিল, শুধু শুধু নোট কর, ভাবলাম এইগুলো ভুল বসিয়েছি সেজন্য। দেখো বি কোথায় বসেছে, বি সি আর ডি এর মাঝখানে, সুতরাং এখানে সিডি বা এখানে সিডি হতে পারে ডিসি। এবং এ বসেছে ই এবং এফ এর মাঝখানে, এখানে ই এফ অথবা এখানে ই এফ বসতে পারে। এখন ডি এর বাঁ দিকে এ বসেছে, তার মানে তুমি এই এ যে বসেছে এর বাঁ দিক আর ডান দিক খোঁজ করো। এর ডান দিক এটা রাইট হ্যান্ড সাইড, এটা লেফট হ্যান্ড সাইড। ওকে, তো এখন যদি ই কে বসিয়ে দাও ই এর বাঁ দিকে, যদি ই এই পজিশনে বসে, দেখো কখনোই সরি এফ এই পজিশন আর ই যদি এই পজিশনে থাকে তবেই একমাত্র এ তার বাঁ দিকে থাকবে, এদিকে বাঁ দিক লেফট হ্যান্ড সাইডে থাকবে, সুতরাং এখানে ই বসবে, তাহলে এখানে কখনোই এফ বসতে পারে না। এখানে যেহেতু এফ বসতে পারে না সুতরাং এখানে এফ বসবে। এরপরে চলে যাও সি আর ডি এর যে কথাটা বলেছে, ডি এর বাঁ দিকে ই বসেছে, ডি এর বাঁ দিকে ই বসেছে, তো এই যে ডি এর বাঁ দিকে। আচ্ছা, আমি না এটা ফেস করে করি, একটু গন্ডগোল হচ্ছে, কোথাও না কোথাও আমি ভুল নোট আউট করছি, সরি।
চলো প্রথম দিকে করছি। একটা ষড়ভুজ, এখানে তিনটে স্টেটমেন্ট দেওয়া রয়েছে, এ বি সি ডি ই এফ, ছজন বসেছে, এ এবং বি একে অপরের উল্টো দিকে বসেছে, সুতরাং এখানে এ বসিয়ে দিলাম, এখানে বি বসিয়ে দিলাম। বি বসেছে সি এবং ডি এর মাঝখানে, সুতরাং এখানে যদি সি হয় এখানে ডি হবে, অথবা এখানে যদি ডি হয় এখানে সি হবে। এরপর চলে যাচ্ছি, বলেছে এ বসেছে ই এবং এফ এর মাঝখানে, অতএব এখানে যদি ই হয় এখানে এফ হবে, আর এখানে এফ হলে এটাতে ই হবে। ওকে, তো এই হলো ওভারঅল সাজানো। তারপরে স্টেটমেন্টটা কি দিয়েছে, ডি এর বাঁ দিকে ই বসেছে। এখন ডি যেখানে যেখানে রয়েছে সেই জায়গাগুলোকে ফোকাস করো, দুটো জায়গায় ফোকাস করলাম। ডি এর বাঁ দিকে কে বসছে, বাঁ দিকে বসবে বলেছে ই। দেখো এই ক্ষেত্রে এখানে যদি ডি বসে তার বাঁ দিকে ই রয়েছে, কিন্তু এখানে যদি তুমি এই ডিটা হয়, ডি এর বাঁ দিকে না, অলওয়েজ এই দিকটা ডান দিক হয়ে যাচ্ছে, মুখ করে থাকবে সবসময় টেবিলের এই দিকে মুখ করে থাকবে। তো সুতরাং ডি এখানে হবে না, এখানে ডি হবে। এখানে ডি যখন হচ্ছে তার মানে সি হবে না। আচ্ছা, এখানে ডি এর ডান দিকে ই বসেছে মানে এফ হবে না, আর এখানে এফ যেহেতু হচ্ছে না তার অপোজিটে তাহলে ই হবে না। তো আমার ওভারঅল পুরোটা আমি এখন ষড়ভুজে যদি দেখতে চাই, দেখো বি এর অপোজিটে এ বি একে অপরের অপোজিটে, সি ই একে অপরের অপোজিটে, আর এফ আর ডি একে অপরের অপোজিটে। এখন কোশ্চেন আসছে নিম্নলিখিত যুগলগুলির মধ্যে কারা মুখোমুখি বসেছে। দেখো মুখোমুখি বসেছে যেগুলো, একমাত্র সি আর ই মুখোমুখি বসেছে আমাদের এই অপশনগুলো দেওয়ার মধ্যে, তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সরি, প্রথমেই কোনো কারণে জাস্ট ডেটাগুলো আমি ভুল রিডিং করছিলাম, তার জন্য একটু ডিস্টার্ব হলো। তো চলো নেক্সট কোশ্চেনে যাচ্ছি। নেক্সট কোশ্চেন বলা হয়েছে একটি স্কুলে ক্লাস 6 থেকে 8 প্রতিদিন 6টা করে ক্লাস থাকে, আর 9 এবং 10 প্রতিদিন 7টা করে ক্লাস থাকে। যদি কোনো শিক্ষককে প্রতিদিন 5টার বেশি ক্লাস না দেওয়া হয় তাহলে ক্ষুদ্রতম বা সর্বনিম্ন কতজন শিক্ষক দরকার। তো এটার আনসার কি হবে বলো। তো এই কোশ্চেনটার আনসার আমরা কিভাবে করব, দেখো 6 থেকে 8 কটা ক্লাস, 6 7 8, তিনটে ক্লাস। তো তিনটে ক্লাস 6টা করে যদি প্রতিদিন নেওয়া হয় তাহলে 18টা টোটাল ক্লাস নিতে হবে। আর 9 10 মানে কটা ক্লাস, দুটো ক্লাস, 7টা করে হওয়া মানে টোটাল 14টা ক্লাস নিতে হবে। তাহলে ওভারঅল আমার টোটাল ক্লাসের সংখ্যা, টোটাল ক্লাস ইকুয়াল টু 18 প্লাস 14 সমান সমান 32, 32টা ক্লাস। তো এই 32টা ক্লাস কতজন, 5টার করে বেশি দেবো না, অতএব প্রত্যেকে যদি 5টা করেও ক্লাস নেয় তাহলে কত আসছে, 5 ছক 30 আসছে, পয়েন্ট যদি বসিয়ে দিই তাহলে 2 আসলো, 0 বসে যাবে, 4, তাহলে মোটামুটিভাবে 6.4 আসছে। তো 6.4 তো আর টিচার সংখ্যা 6.5টা বা 6.4 সংখ্যক শিক্ষক এইভাবে তো হবে না, সেই জন্য 6.4টাকে আমরা কিভাবে নোট করব, 7, কারণ মিনিমাম 7জন টিচার লাগবে পুরো ক্লাসগুলো অ্যারেঞ্জ করতে। তো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, অপশন সি। নেক্সট কোশ্চেন, খুব ভালো একটা কোশ্চেন দিয়েছে। এখানে বলা হয়েছে যে এখানে কিছু ইন্ডিকেট করে দেওয়া রয়েছে যে এক্স স্টার ওয়াই, এই স্টারের মান কত হবে সেটা ডিপেন্ড করছে এক্স আর ওয়াইয়ের ওপরে। যদি এক্স ছোট হয় ওয়াই বড় হয় তাহলে স্টার মানে প্লাস চিহ্ন, যদি এক্স বড় হয় ওয়াই ছোট হয় তার মানে স্টার মানে সে জায়গায় মাইনাস সাইন, আর যদি এক্স ওয়াই সমান হয় সেখানে এক্স ওয়াই সমান হলে প্লাস চিহ্ন বলতে পারো, 2x হয়ে গেল, কারণ এক্স ওয়াই সমান হলে এখানেও 2x হয়ে গেল। তো আমরা এখন এখানে এদের যে ফরম্যাট দেওয়া রয়েছে সেই ফরম্যাটে বসাবো। প্রথমে আমাদের কিসের কাজ হবে, যোগের ব্র্যাকেটের কাজ হবে। তো এই দুটো ব্র্যাকেট মানে আমি দেখে নিই, 5 স্টার, মানে নোট করছি 5 স্টার, স্টার এখন আমরা জানি না, এই ব্র্যাকেটের মধ্যে কি নোট করব, দেখো 7 বড় 2 ছোট, তার মানে এক্স বড় ওয়াই ছোট হওয়া মানে মাইনাস দেওয়া হবে, 7 মাইনাস 2। এক্সাম হলে কিন্তু ডাইরেক্ট 5 স্টার 5 নোট করবে, প্লাস এরপর এটার যদি করি 5 আর 7, দেখো 5 আর 7 যদি করি এক্স ছোট ওয়াই বড়, অর্থাৎ এটা প্লাস সাইন দিয়ে হবে, সুতরাং 5 প্লাস 7 আমি ডাইরেক্ট বসিয়ে দিলাম, যেটা তোমরা এক্সাম হলে ডাইরেক্ট 12 বসাবে, স্টার 2।
এরপরে আর দুটো স্টারের কাজ রয়েছে। দেখো দুটো স্টারের কাজ মানে যদি দুটোই সমান হয় তাহলে এটা কত বসিয়ে দিই, ডাইরেক্ট 10 2x বসাতে বলেছে, তাহলে দুটোকে যোগ করে বসিয়ে দিলাম 10 প্লাস 12। আচ্ছা, এই স্টারের সময় বলা হয়েছে, দেখো স্টার কখন, এটা বড় ছোট, তো এক্স এর মান যদি বড় হয় ওয়াই এর মান যদি ছোট হয় তাহলে মাইনাস সিম্বল ইউজ করতে বলেছে, সুতরাং -2। তো আমাদের এটার আনসার যেটা চলে আসছে, তাহলে 10 + 10 দ্যাট ইজ ইকাল টু 20। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, দেখো নেক্সট কোশ্চেন বলা হয়েছে নিচের কোনটি সঠিক, চুজ দ্য কারেক্ট ডায়াগ্রাম টু রিপ্রেজেন্ট বুকস, বেঙ্গলি বুকস অ্যান্ড নোবেলস। তো দেখো আমাদের এখানে বলেছে তিনটে জিনিস বলেছে, বই, বাংলা বই এবং উপন্যাস। প্রথম কথা, সে উপন্যাস হোক আর বাংলা বই হোক, সবই একটা বইয়ের মধ্যে পড়ে, তাহলে এটা হচ্ছে বুক। যদি এটা ইন্ডিকেট করে তার মানে বই এবং বাংলা বই এবং উপন্যাস দুটো বুকের মধ্যেই থাকবে। কিন্তু এখন বাংলা বই আর উপন্যাস, কিছু কিছু উপন্যাস তো বাংলাতেও নোট করা হয় আর কিছু কিছু ইংলিশে নোট করা হয়, সুতরাং আমাদের উপন্যাসগুলি আর বইগুলোর মধ্যে কিছু পার্ট কমন থাকবে আর কিছু নাও কমন থাকতে পারে। আবার সমস্ত বাংলা বই যে উপন্যাস হবে তারও কোনো কথা নেই, সুতরাং এই দুটো কিছুটা মার্জ হবে, কিছু সংখ্যক বাংলা বই উপন্যাস বা কিছু সংখ্যক উপন্যাস বাংলা বই। তো আমাদের যদি প্রপার ডায়াগ্রাম আমরা বলতে চাই, তো আমরা ভেন ডায়াগ্রাম অনুযায়ী অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার বা নিয়ারেস্ট আনসার। ওকে, পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেন যদি আমরা আলোচনা করি, নিম্নলিখিত দিন শ্রেণীতে পরবর্তী দিন কোনটি হবে। অর্থাৎ এখানে দেখো আগে নাম্বার সিরিজ ছিল, লেটার সিরিজ ছিল, এখন দিয়ে দিয়েছে ডে সিরিজ। তো এখানে সিরিজটা প্রথমে সবগুলোই 2002 রয়েছে, মানে নট ইম্পর্টেন্ট, এই পার্সনটা আমি এখন ভাবনা চিন্তার মধ্যে রাখছি না। দেখো 18/7 থেকে 25/7 এই যে দিনটা গেছে, কতদিন গ্যাপ করেছে, 7 দিন। আচ্ছা, 25/7 থেকে যদি 2/8 এই তারিখ পর্যন্ত যাই তাহলে কত গ্যাপ রয়েছে, 8 দিনের। এবারে 2/8 থেকে যদি 11/8-এ যেতে চাই, কত দিনের গ্যাপ রয়েছে, 9 দিন। সুতরাং এর পরের যে ডেটটা হবে অবশ্যই 10 দিনের গ্যাপ হবে। তো 10 দিনের গ্যাপ মানে 11 তারিখ থেকে সঙ্গে 10 দিন যদি যোগ করে দিই হয়ে যাচ্ছে 21/8/2002। ওকে, তাহলে আমাদের আনসার কত হয়ে যাচ্ছে, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, 21/8/2002 ইজ দ্য কারেক্ট পরের সিরিজ। ওকে, এটাও রিজনিং এর প্রবলেম দিয়েছে। তো নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেন, অলরেডি আমরা নাম্বার সিস্টেমে সেম এই ধরনের ম্যাথামেটিক্স করিয়েছি এবং সব থেকে সোজা কোশ্চেন। আমরা বলেছি প্রথম দুটো বা তিনটে, যারা পারবে মনে হয় তারা দুটো চেক করলেই আনসার দিতে পারবে, আর যারা মনে হয় একটু কনফিউশন আছে তারা তিনটে ঘর পর্যন্ত চেক করবে। তো প্রথম মাইনাস, আমি ডাইরেক্ট এটার মাইনাস করছি, একটা মাইনাস করলে 3 - 1 মানে কত হয়, 2/3 ইন্টু 4 - 1 মানে কত, 3/4। দেখো খেয়াল করে দেখো সেমটা কোথায় কাটছে, এখানে 3 4। তো এইভাবে কাটতে কাটতে ক্যান্সেল হয়ে 99/100। তো সবসময় প্রথম টার্ম থেকে আসছে লব, 2 আসলো, এইভাবে ক্যান্সেল হতে হতে শেষের টার্মে কত আসছে, হর। সুতরাং 2/100 সমান সমান 0.02। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন, in an examination 55% of the candidate failed in English and 65% failed in mathematics, whereas 24% failed in both. Find the percentage of the candidate passed in the both subject. এবং বাংলায় যদি বলি এটাকে, একটি পরীক্ষায় ইংরাজিতে 55%, অঙ্কে 65% এবং দুটিতেই 24% পরীক্ষার্থী ফেল করেছে, দুটি বিষয়ে পাসের হার কত, বোথ বিষয়, তো বোথ সাবজেক্ট। তো প্রথম কথা, এই ধরনের ম্যাথামেটিক্স করার সময় খেয়াল করো যে ইংরাজিতে, একটি পরীক্ষায় ইংরাজিতে 55 জন, অঙ্কে 65 এবং দুটিতেই 24% ফেল করেছে। এই যে 55 জনের মধ্যে এই 24 জন আছে, আবার এই 65 জনের মধ্যেও 24 জন আছে, তার মানে অনলি, আমরা শুধুমাত্র অনলি ইংলিশে ফেল, অনলি ইংলিশে ফেল কতজন করেছে, 55 থেকে মাইনাস করব 24 জন,
দ্যাট ইজ ইকুয়াল টু 31%। অনলি ম্যাথমেটিক্সে ফেল, সেটা কত করবে দেখো, 65 থেকে 24 মাইনাস করে দাও, তাহলে কত হয়ে গেল, দ্যাট ইজ ইকুয়াল টু 41%। আর বোথ সাবজেক্টে ফেল কত, 24%। তাহলে টোটাল ফেল এনি ওয়ান অর টু সাবজেক্ট, সেটা কত হবে, 31 প্লাস 41 প্লাস 24, দ্যাট ইজ ইকুয়াল টু 96। তো 100 জনের মধ্যে যদি 96 জন কোনো না কোনো বিষয়ে ফেল করেছে, তাহলে পাস করেছে কতজন, পাস করছে 100 জনের মধ্যে 100 মাইনাস 96, দ্যাট ইজ ইকুয়াল টু 4%। তো এটার আনসার হয়ে গেল 4% ইজ দ্য কারেক্ট, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তো এক্সাম হলে এত কিছু লিখবে না, অনলি ইংলিশ, অনলি ম্যাথমেটিক্স, এসব কিচ্ছু নোট করার দরকার নেই, শুধু মাইনাস করে নেবে। যে 55 থেকে 24 মাইনাস করলে 31 হয়, 65 থেকে 24 মাইনাস করলে 41 হয়, আর 24 জন অ্যাড করে দাও, তাহলে 96 হয়ে যাচ্ছে, অর্থাৎ 4% আনসার হচ্ছে। তো ইন এক্সাম হলে এটুকুই কাজ, ইন এক্সাম। ওকে, তো জাস্ট আমরা এক্সাম হলে কিন্তু যে প্যাটার্নে করছি সেই প্যাটার্নটাই তোমরা এক্সাম হলেও করবে, সেই প্ল্যানিংটা, সেই প্যাটার্নটা মাথার মধ্যে রেখে যতটা কম নোট আউট করা যায় তত কুইক করবে, নইলে তোমরা টাইম ম্যানেজমেন্ট করতে পারবে না। এখানে কম্পিটিটিভ এক্সাম মানেই সেখানে টাইমটা খুব ইম্পর্টেন্ট, কত কুইক তুমি আনসার করতে পারছো। এখন যখন তোমাদেরকে পড়াবো বা ক্লাসে ডিসকাস করব, তখন পুরোটা আমাকে একটু ব্যাকআপ বলে দিতে হচ্ছে, তাই জন্য দেরি হচ্ছে। চলো 127 অ্যাকর্ডিং টু কোশ্চেন। তো NTR equal to n into n minus 1 into n minus 2 into dot dot করে n minus r plus 1। তো এখানে তোমাকে জানতে চাওয়া হচ্ছে যে n এর মান কত, যেখানে NP4 equal to 5040। তো কিভাবে আমরা নোট আউট করতে পারি সেটা একটু দেখো। ওকে, তো প্রথম একটু আমি এটা নিয়ে ডিসকাস করতে চাইছি, এটা নিয়ে একটু ডিসকাস করে নিই। ওকে, তো প্রথম আমরা NPR মানে কি সেটা একটু আলোচনা করি, তারপর কোশ্চেনে আসছি, কারণ আমরা বেসিকগুলো একটু বলতে থাকি। NPR মানে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল, আমরা নোট করি। n ফ্যাক্টোরিয়াল মানে কত, n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ইন্টু ডট ডট করে একটা কোনো একটা জায়গায় যেয়ে দেখো n মাইনাস r প্লাস 1, মানে এই টার্মটা কত থাকবে, যে টার্মটা থাকবে দেখো এরকম করে মাইনাস করতে করতে একটা কোনো একটা সময় n মাইনাস r ফ্যাক্টোরিয়াল আসবে ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল। ওকে, ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল। তো আমরা যখন ক্যালকুলেট করছি, সরি মাইনাস r ফ্যাক্টোরিয়াল। ওকে, তো এটার ক্যালকুলেট যখন করছি, এটার আগের টার্ম কি হবে, দেখো এটার আগের টার্ম কি রয়েছে, এটা যদি n মাইনাস 2 হয় তার সঙ্গে প্লাস 1 করলে আগের টার্ম পাচ্ছি, বা n মাইনাস 1 হয় তার সঙ্গে প্লাস 1 করলে তারও আগের টার্মটা পাচ্ছি। তার মানে এর যে আগের টার্মটা আমরা যদি এখানে একটু নোট আউট করতে থাকি, স্টার দিয়ে আমি উপরে নোট করলাম, কি হবে, n মাইনাস আর প্লাস 1। তো এখন সিরিজ অনুযায়ী এই পার্টটা কেটে যাচ্ছে, তোমাকে দেয়া রয়েছে n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 ডট ডট করে n মাইনাস আর প্লাস 1। অ্যাকচুয়ালি এটা পারমুটেশনের যে ফরম্যাটটাকে দিয়ে দিয়েছে, তোমাকে এটা নাও দিয়ে দিতে পারতো এক্সাম হলে। এখন এই ফরম্যাটটা দিয়ে দেওয়ার পরে বলে দিয়েছে NP4 ইকুয়াল টু 5040। তো এটার ক্যালকুলেশন আমি যখন করতে যাব তখন মেবি লং প্রসেস হয়ে যেতে পারে। তো সব থেকে বেটার যেটা হবে, আমাকে এখানে একটা ভ্যালু অ্যাজিউম করে নিতে হবে। চলো ভ্যালু কিভাবে অ্যাজিউম করতে পারি বা ধরে নিতে পারি সেটা আমরা প্রথমে দেখে নিই। ধরে নাও, আমি ধরে নিচ্ছি যে 10 আনসার হবে, 10 n এর ভ্যালু 10, তাহলে 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু ডট ডট করে যাবে কত পর্যন্ত আসছে দেখো, n আর এর জায়গায় বসাও -4 +1।
এই তো এইভাবে আসছি। তাহলে 10 -4 যখন ইফ লেট n ইকুয়াল টু 10 ধরে নিলাম, তাহলে 10 -3 সমান সমান কত, 7 আসছে। তো এইভাবে গুণ করতে করতে 8 ইন্টু 7 পর্যন্ত আসলো। দেখো এই গুণটা যদি করি 90 ইন্টু 27 56 56, 90 ইন্টু 56, তাহলে কত হয়, 6 9 54, সরি 5040। তো কত হয়ে গেল দেখো, আমি প্রথম যে ভ্যালুটা ধরেছি সেই ভ্যালুটা ধরতেই চলে এসছে 5040। তো ম্যাচ হয়ে গেছে, তাহলে আমার আর পরেরগুলো চেক করারই দরকার নেই, অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। আদারওয়াইজ যদি তুমি অন্য ডেটা ধরবে, সবসময় ডেটা ধরবে কত, মাঝামাঝি কোনো একটা সংখ্যা, 12 20 বা 16। যদি 12 আমরা ধরতাম, কেউ বলতে পারো তো স্যার আমি 12 ধরলাম, তো সেক্ষেত্রে দেখো 12 ইন্টু 11 ইন্টু 10 ইন্টু 9 ইন্টু, তো এইভাবে কত দূর যাবে, এইভাবে যখন লেট n ইকুয়াল টু 12 ধরেছি, সেক্ষেত্রে এই ভ্যালুটা কত হবে, 12 -4 প্লাস 1, মানে 12 থেকে তুমি -3 করে দিলে কত হয়ে যাচ্ছে, 9 হয়ে যাচ্ছে। তো এখন এইটার গুণটা যদি পরপর 9 পর্যন্তই আসছে, তো এই গুণটা যদি করো 11 ইন্টু 12 করলে 132 ইন্টু 90, এটুকু দেখতেই পাচ্ছি যে 5400 থেকে অনেক বেশি হয়ে যাবে। তো সুতরাং এই আনসারটা কখনোই হবে না, অনেকটাই বেশি হয়ে যাচ্ছে। 18, দেখো ডবল হয়ে যাচ্ছে, প্রায় অনেকটা বেশি হয়ে যাচ্ছে। তো আমার কাজ কি হবে, তার মানে এর পরের স্টেপটাই কি হবে, এর থেকে কম একটা ভ্যালু নিয়ে চেক করব, যেটা n ইকুয়াল টু 10, তাহলে আমরা অপশন টেস্ট করলে এটার আনসার পেয়ে যাব। ওকে, তো পরের কোশ্চেনে যাচ্ছি, খুব ক্লিয়ার, এখানে ক্যালকুলেশন করে যদি করতে চাও অনেকটা লেন্দি হবে, অপশন টেস্ট ইজ দ্য বেস্ট প্রসেস ফর দিস ম্যাথমেটিক্স। ওকে, নেক্সট কোশ্চেন, চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলা হয়েছে এ বি সি ডি 4 বন্ধু, ডি এর থেকে সি বড়। তো সিরিজটা যদি আমরা নোট করি, ডি এর থেকে সি বড়, সুতরাং সি এখানে বসে গেল, ডি এখানে বসে গেল, বড় থেকে ছোট এরকম করে নোট করছি। কিন্তু বি এর থেকে বি এর থেকে ছোট, অর্থাৎ ডি বি এর থেকে ছোট মানে কি হবে, এখানে কি বলেছে দেখো, ডি এর থেকে সি বড়, সি কিন্তু বি এর থেকে ছোট, মানে বি এখানে বসবে অবশ্যই, বি এর থেকে সি ছোট হয়ে গেল। এ বড় কিন্তু সব থেকে বড় নয়, সুতরাং এ কোথায় বসতে পারে, সব থেকে বড় নয় মানে হয় এখানে বসবে বা এই জায়গায় বসবে, দুটো জায়গার মধ্যে যে কোনো একটা জায়গায় এ বসতে পারে। তো এখন আমরা যদি সিরিজটা সাজাই, তাহলে আমাদের আনসার কি হবে, বলেছে অ্যাসেন্ডিং অর্ডার, অর্থাৎ ছোট থেকে বড়, ছোট থেকে বড় যদি সাজাই কি কি আসছে দেখো, ডি এ সি বি হতে পারে, অথবা ডি সি এ বি, দুটো কেস হতে পারে। এর পজিশনটা কিন্তু কনফার্ম না, বড় সব থেকে বড় নয়, ডি এর থেকে বড়ও হতে পারে। তো এই দুটোর মধ্যে কোনটা অপশনে রয়েছে আমরা এখন চেক করব। ওকে, দেখো ডিসি এ বি, ডিসি এ বি এখানে পাচ্ছি, এটা তো হবেই না। ডিসি বি এ, এটাও হবে না, এটাও হচ্ছে না। তার মানে এই দুটোর মধ্যে অবশ্যই আনসার অপশন এ ইজ দ্য কারেক্ট। এটা বাদ চলে গেল, কারণ অপশনে এটা প্রেজেন্টই নেই, অপশনে যে কোনো একটা অপশন প্রেজেন্ট থাকতো, নইলে দুটো অপশনে যদি প্রেজেন্ট দিয়ে দিত কোশ্চেনটাই ভুল হয়ে যেত। অনেক সময় তোমাদের মনে হয় আমি যখন ক্লাসে পড়াই যে স্যার দুটোর মধ্যে কোনটা আনসার করব, আরে দুটোর মধ্যে দুটো অপশন তো একসঙ্গে থাকবে না, অপশনের মধ্যে যে প্রেজেন্ট থাকবে সেটা আনসার হবে, ডি সি এ বি ইজ দ্য কারেক্ট আনসার, অপশন এ ইজ দ্য কারেক্ট। ওকে, তো নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন, 5জন বালক এ বি সি ডি ই তাস খেলছে, প্রত্যেকের কাছে 10টি করে কার্ড আছে। ওকে, তাহলে আমি নোট আউট করে নিই, এ বি সি ডি ই, প্রত্যেকের কাছে 10টা করে কার্ড আছে। এরপর কি বলছে দেখো, বলছে ই 3টি কার্ড এর কাছ থেকে ধার নিল,
এর ই এর কাছ থেকে ধার নিয়েছে মানে 3টি কার্ড, মানে এখানে 7 হয়ে গেল, এটা 13 হয়ে গেল। এরপর ই 5টি কার্ড সিকে দেয়, অর্থাৎ এই যে ধার নিয়েছিল, ধার নেওয়ার পর এবং 5টি কার্ড সিকে দিয়ে দিল, ই সঙ্গে সঙ্গে 5টা কার্ড নিয়ে সিকে দেবে। সুতরাং এখান থেকে যদি 5 মাইনাস করে দাও তাহলে এটা 8 হয়ে গেল, আর এখানে 5 যোগ হয়ে গেলে সেটা সি 15 হয়ে গেল। সি তৎক্ষণাৎ 4টি কার্ড বিকে দিয়ে দেয়। আচ্ছা, 4টে কার্ড দিয়ে দিয়ে মানে 11টা, আর এটা হয়ে গেল 14টা। বি 2টি কার্ড ডিকে দিয়ে দিচ্ছে, চলো সঙ্গে সঙ্গে ডিকে যদি দিয়ে দেয় তার মানে সঙ্গে সঙ্গে এর 12 হয়ে গেল, এর কত হয়ে গেল 10, 11, 12। ডি এর কাছে কটি কার্ড আছে? ডি এর কাছে তোমাকে কোশ্চেনে কি জানতে চেয়েছে, ডি এর কাছে কয়টি কার্ড আছে? তো আমরা অবশ্যই আনসার বলে দিতে পারবো, ডি এর কাছে কটি কার্ড আছে, 12, 12টা কার্ড আছে। ওকে, তো অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। ওকে, দেখো নেক্সট কোশ্চেন আমাদেরকে একটা নাম্বার সিরিজের একটা ড্রয়িং দিয়েছে, তো সেখানে কত বসবে ফাইন্ড আউট করতে হবে। তো দুটো ভাবে কেউ ভাবতে পারছো, বলতেই পারো যে স্যার এখানে লেফট হ্যান্ড সাইড, যদি আমরা রাইট হ্যান্ড সাইডে দেখি এখানে 1 করে অ্যাড হচ্ছে, এই দিকটাতে +1 +1, নেক্সট এখানে 2 করে গ্যাপ হচ্ছে, 2 +2 +2, তাহলে হয়ে গেল 11 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, কিন্তু আবার কেউ এইভাবেও ভাবতে পারো যে যদি আমরা প্রথম সেটটা নিই 2 এবং তার সঙ্গে যে পার্টটা রয়েছে 2 + 5 দ্যাট ইজ ইকুয়াল টু 7, নেক্সট 3 + 7, সেক্ষেত্রে আমাদের আনসার হয়ে যাচ্ছে 10, নেক্সট রয়েছে 4 + 9 দ্যাট ইজ ইকুয়াল টু 13। তাহলে এর পরের যে সামটা হবে সেটা দেখো 3 করে করে অ্যাড হচ্ছে না, 3 করে করে ইনক্রিজ হতে থাকছে, তাহলে পরের সামটা অবশ্যই হবে 16। ওকে, তার মধ্যে 5 যদি এখানে বসে থাকে নিশ্চয়ই এখানে 11 বসবে, 5 এখানে বসেই রয়েছে, তার মানে 11 ইজ দ্য কারেক্ট আনসার। তো যেভাবেই করি না কেন, যেহেতু 11 আসছে, দ্যাট অলসো তুমি এখানে 11 এই প্রসেসে করো 11 আনসার বলতে পারো, বা এই প্রসেসে করো 11 আনসার বলতে পারো। তো নেক্সট কোশ্চেন দেখো, বলা হয়েছে একটি জলের কণা ভেঙে 2টি কণায় পরিণত হলে কণা দুটির কোন ধর্মের যোগফল একক কণার সমান হবে। অর্থাৎ একটা জলের কণা ছিল এত বড় ড্রপ, এবারে সেটাকে দুটো পার্টে ব্রেক করে দিচ্ছে। তো ব্রেক করে নিলে দুটো পার্টে, সেক্ষেত্রে কি ঘটনাটা ঘটছে দেখো, এর যা ভলিউম, আয়তন, যে ভলিউমটা সেটা ইকুয়াল থাকবে, কিন্তু যে ক্ষেত্রফল, উপরের তলের যে ক্ষেত্রফল, সেই দুটো যোগ করলে এটা হবে না, চেঞ্জ হয়ে যাবে। ব্যাসার্ধ তো চেঞ্জ হবেই, ব্যাসার্ধও চেঞ্জ হবে, শুধুমাত্র কি একই থাকবে, আয়তনটা একই থাকবে। সুতরাং যেটা চেঞ্জ হবে না, দ্যাট ইজ ইউর আনসার, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, পরের প্রশ্ন। একটি মাসের 7ম দিন শুক্রবার থেকে 3 দিন আগে হলে 19তম দিনটি কি বার হয়? দেখো 7ম দিন নিয়ে কাজ, আমি যদি ডেজ কাউন্ট করি 1 2 3 4 5 6 7, এরপর 8 9 10 11 12 13 14 এইভাবে বসবে। ওকে, তাহলে 14 এখানে বসবে, নেক্সট কত বসবে 15 16 17, ওকে, এবং 18 19। যদি আমরা দেখি যে এই ডেটগুলো রিপিট হবে, এখানে আবার 20 আর 21 শেষেরটা যদি বসাই, জাস্ট বোঝানোর জন্য বলছি। দেখো এরপরে আমাকে কি বলেছে, এই সপ্তম দিন 7th দিনটা কি বলেছে, শুক্রবারের থেকে 3 দিন আগে, অর্থাৎ যদি আমরা ফ্রাইডে বলি তার আগে থার্সডে, তার আগে ওয়েডনেসডে, তাহলে তার আগে কত টুইসডে, এইরকম করে যদি আমরা মনডে এবং সানডে, স্যাটারডে, চলো পুরোটাই নোট করে দিয়েছি। তার মানে ফ্রাইডের থেকে 3 দিন আগে, 1 2 3, 3 দিন আগের যে বারটা, শুক্রবারের থেকে 3 দিন আগে কি ছিল, মঙ্গলবার ছিল, অর্থাৎ এটা মঙ্গলবার, টুইসডে। ওকে,
তোমাকে জানতে চেয়েছে 19তম দিনটি কত হবে। 19তম দিন মানে এটা 19তম দিন, 19তম দিন বলাও যা, আর 5তম দিনের বারটা বলাও তাই। তাহলে কী বার হবে? মঙ্গলবারের আগে সোমবার, সোমবারের আগে কি? রবিবার, সানডে। তাহলে আমার আনসার কি হয়ে যাবে? সানডে ইজ দ্য কারেক্ট আনসার। সানডে, সানডে, অপশন সি ইজ দ্য কারেক্ট। ওকে, এটা রিজনিংয়ের ক্যালেন্ডার থেকে কোশ্চেনটা দিয়েছে, খুব ভালো কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন। পরের কোশ্চেন দেখো। দেখো নেক্সট কোশ্চেন যদি আমরা আলোচনা করি, বলেছে যদি 721890 নির্দেশ করে পারডন অ্যান্ড 53164 নির্দেশ করে মার্সি, তবে ডেমোক্রেসিটা কি নির্দেশ করবে? তো এখানে দু ধরনের কোশ্চেন হয়। প্রথম কথা, এখান থেকে যে একরকম এক টাইপ ওয়ান কি, এদের পজিশনের উপরে নির্ভর করে ম্যাথমেটিক্স দেয়, কততম পজিশন রয়েছে। দুই কি, এখানে কোড ইউজ করে দেওয়া হয়, যে কোডটা, যে ঠিক আছে পি মানে আমি 7ই বলবো সব জায়গায়, এ মানে আমি 2 বলবো সব জায়গায়, এই একটা প্যাটার্ন হয়। তো এখানে আমরা দেখতেই পাচ্ছি পি এর পজিশন কখনো 7 বা 7-এর সঙ্গে কোনো রিলেট না। সুতরাং এবং এই অঙ্কগুলো চেনার আরেকটা ভালো পদ্ধতি হচ্ছে, এখানে কটা সংখ্যা রয়েছে কাউন্ট করে নাও, পি এ আর ডি ও এন, 6টা, এখানেও 6টা নাম্বার আছে, এখানে 5টা, এখানেও 5টা নাম্বার রয়েছে। সুতরাং এখানে আমরা ডিনোট করছি যে পি এর এগেনস্টে পজিশন হিসেবে না, এখানে কোড করে দেওয়া হচ্ছে পি মানে 7, আর মানে 2, পি মানে 7 আর এ মানে 2, আর মানে 1, এইভাবে ডিকোড করছে। চলো আমরা ডেমোক্রেসিটাকে আমরা নোট করি। এখন এটাকে আমরা কি বলে নোট করতে পারি? MOCRACY। দেখো ডি এর ভ্যালু আমরা কোথায় দেখতে পাচ্ছি? দেখো ডি এখানে রয়েছে, সুতরাং এখানে ডি রয়েছে মানে লাস্ট থেকে 3 নম্বর মানে কত? 8। ডি এর ভ্যালু 8 বসে গেল। ই এর ভ্যালু কত বসবে? ই যেখানে দেখতে পাচ্ছ সেখান থেকে তুলে নিয়ে আসো, ই এর ভ্যালু এখানে মানে 2 নম্বর পজিশন কত? 3 বসে গেল, 8 3, তার মানে অপশন বি ক্যান্সেল হয়ে গেল। এর পরেরটা দেখো, এম কোথায় রয়েছে? এম ফার্স্ট পজিশন 5, সুতরাং পরেরটা 5 বসবে, তার মানে এটাও বাদ চলে গেল। এরপর আর দুটো এ আর ডি এর মধ্যে কোনটা আনসার হবে সেটা ফাইন্ড আউট করতে হবে। চলো, এম এর পর কি আছে? ও এর ভ্যালু কি? লাস্ট থেকে কি? 6, সুতরাং ও এর ভ্যালু 6 বসে যাচ্ছে। একটু চেক করে নিই আমি। আচ্ছা, ও এর ভ্যালু এখান থেকে বসবে না, আগেরটা থেকে। ও এর ভ্যালু কত? 9 বসেছে, ও এর ভ্যালু 9। তো এখন আমরা চেক করে নিই, দেখো বোথ অফ কেস 9 রয়েছে, তারপরেরটা তাহলে চেক করতে হবে। সি এর ভ্যালু কোথায়? সি কোথায় রয়েছে? এখানে, শেষ থেকে 2 নম্বর, শেষ থেকে 2 নম্বর কত? 6। তো 9-এর পর 6, দেখো এখানে 9-এর পর 7 আছে, এখানে 9-এর পর 6 আছে, সুতরাং এটা ক্যান্সেল হয়ে গেল, একটাই পড়ে রয়েছে, দ্যাট ইজ ইওর আনসার। আমি বলতে চাইছি পুরোটা চেক করার দরকার নেই, শুধুমাত্র প্রথম থেকে চেক করবে আর এলিমিনেট করবে, চেক করবে এলিমিনেট করবে, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, নেক্সট কোশ্চেন বলছে পি ইজ মাদার অফ এক্স, হু ইজ দ্য ওয়াইফ অফ জেড, অ্যান্ড ওয়াই ইজ দ্য ব্রাদার অফ পি, অ্যান্ড কিউ ইজ দ্য হাজব্যান্ড অফ পি, দেন হাউ ইজ পি রিলেটেড টু জেড? হাউ পি রিলেটেড টু জেড? তো অপশন তোমরা অনেকেই অলরেডি আনসার করে দিয়েছো, চলো ভেরি গুড। তো আমরা যদি আনসার করতে চাই, এটা কি হয়েছে? দেখো এক্স এর মা পি, বাংলায় বলছি এইবারে, এক্স এর মা পি, সুতরাং এখানে যখনই রিজনিংয়ের ব্লাড রিলেশনের প্রবলেম তোমরা করবে, তখন অবশ্যই মনে রাখবে ফিমেল ক্যারেক্টার হলে সেটাকে আমরা সার্কেল দিয়ে কভার করব, আর মেল ক্যারেক্টার হলে সেটাকে আমরা বক্স দিয়ে কভার করব। ওকে, তারপরে আর কি মনে রাখতে হবে? জেনারেশন গ্যাপ যদি হয়, এটা যদি আমি হই, আমার থেকে যারা বড়, বাবা কাকা জেঠাও, মা মাসি পিসি, তারা একটা জেনারেশন। আচ্ছা, দাদু দিদিমা ঠাকুমা, তো এরা একটা জেনারেশন আরও উপরে হবে। আর যদি আমার পরে কারা রয়েছে, আমার পর আমার থেকে ছোট কি? আমার ছেলে মেয়ে এরা, বা ভাইপো ভাইঝি এরা নিচে আসছে। তার থেকেও আমার থেকে আরও এক ঘর ছোট, যদি ছোট হয় সেটা কি হবে? আমার নাতি নাতনি, এই সমস্ত ক্যারেক্টার। ওকে,
তো এই কোশ্চেনের ক্ষেত্রে এত কিছু লাগবে না, কিন্তু যেহেতু আমরা ডিসকাস করছি একটু ব্যাকআপটাও বলে দিচ্ছি। তো এক্স এর মা পি, অর্থাৎ এক্স ক্যারেক্টারটা কি আমি জানি না, তার মা একটা জেনারেশনের ওপরে পি হয়ে গেল ফিমেল ক্যারেক্টার। পি এর ভাই ওয়াই, দেখো পি এর ভাই ওয়াই বলে দিচ্ছে মানে সে সেম জেনারেশনের মধ্যে রয়েছে, আমি নোট করে নিলাম পি এর ভাই ওয়াই, এবং ভাই বলেছে যেহেতু সেটা বক্সে রাখলাম। এবং পি এর স্বামী কিউ, আচ্ছা পি এর বিবাহিত, পি এর স্বামী কিউ, স্বামী অর্থাৎ বক্স সাইন দিয়ে নোট করলাম। পি এর সাথে জেড এর রিলেশন কি, ওকে। আচ্ছা এখানে একটা অপশন আমি বাদ দিয়ে দিয়েছি, দেখো জেড এর স্ত্রী এক্স, আচ্ছা জেড এর স্ত্রী এক্স মানে সুতরাং স্ত্রী এক্স হচ্ছে ফিমেল ক্যারেক্টার হয়ে গেল, এবং তার হাজব্যান্ড কে হয়ে গেল, জেড হয়ে গেল। এই জেড আর পি এর মধ্যে রিলেশন কি সেটা তোমাকে জানতে চেয়েছে। তো দেখো আমার ওয়াইফের মা, এটা ফিমেল ক্যারেক্টার মা, সে কি হবে, মাদার ইন ল হবে না, মাদার ইন ল, বা বাংলায় বললে শাশুড়ি। তো অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, খুব কুইক, খুব সোজা এই কোশ্চেনগুলো, এগুলো কোনো রকম কনফিউশনের কোনো জায়গায় নেই, ব্লাড রিলেশন ডাইরেক্ট আমরা আনসার করতে পারবো। চলো পরের কোশ্চেন। পরের কোশ্চেন বলা হয়েছে একটি ত্রিভুজের বাহুগুলির অনুপাত 1/20, 1/15, 1/12 এবং পরিসীমা 30 সেন্টিমিটার হলে বৃহত্তম বাহুটির দৈর্ঘ্য কত। দেখো 1/20, 1/15, 1/c, অর্থাৎ তিনটে সাইড যদি এ বি সি হয়, আমরা এটা এইভাবে বলতে পারি এ এর ভ্যালু 15x12, যেটা আমরা রেশিও প্রপোর্শনে ইউজ করেছি। বি এর ভ্যালু 20x12, আচ্ছা এখানে ধরবে না, আমি নিচে নোট করছি, ওকে। এর ভ্যালু এ বি সি, এর ভ্যালু কত, এ কে বাদ দিয়ে বাকি দুজনকে, কেন করি সেটা তোমরা আমার রেগুলার ক্লাসের ব্যাচে দেখে নিও, ওকে। বি এর ভ্যালু কত হবে 20x12, আর সি এর ভ্যালু কত হবে 20x15, ওকে। তো এখন এদেরকে ক্যান্সেলেশন করতেই পারি আমরা, প্রত্যেকটা জায়গাতেই 5 আছে, 5 যদি করি এটা 3, 5 করলে এটা 4, 5 করলে এটা 3, প্রত্যেকটা জায়গাতে 3 আছে, সুতরাং 3, এখানে 3 4 12 আর 3। আচ্ছা প্রত্যেকটা জায়গায় 4ও দেখতে পাচ্ছি, প্রত্যেকটা জায়গায় 4 থাকার কারণে এখানে 4 দিয়ে ক্যান্সেল করলে 3 হবে, এখানে একটা 4 ক্যান্সেল হয়ে গেছে, এখানে একটা 4 ক্যান্সেল হলে 3 হয়ে যাবে। সুতরাং এ বি সি এর অনুপাত হচ্ছে 3:4:3, 3:4:3, ওকে। আচ্ছা এটা কোথাও কি নোট আউট ভুল করলাম, 4 দিয়ে করলে এটা কি হবে, এটা 5 হবে, স্যার ফাইভ, স্যার 5 ফাইভ হবে, হবে একটু ইয়েস বলুন। ইয়েস ইয়েস, এটা 5 হবে। তাহলে এ বি সি এর অনুপাত 3:4:5। সুতরাং অ্যাকর্ডিং টু ইয়োর কোশ্চেন এটি কিউ, আমরা কি বলতে পারি 3 + 4 + 5 দ্যাট ইজ ইকুয়াল টু 12 ইউনিট ইকুয়াল টু 30। সব থেকে বড় সাইড কোনটা, 5 ইউনিট, তাহলে 5 ইউনিট সমান সমান কত, 30/12 × 5। তো এটা যদি ক্যান্সেলেশন করি, 6 দিয়ে 6 × 12, 6 দিয়ে করলে 5 × 30, দ্যাট ইজ ইকুয়াল টু 25/2। 25/2 মানে কত, 12 হোল 1/2, 12.5 সেন্টিমিটার। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, ওকে। দেখো নেক্সট কোশ্চেন, যে ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে 8798 × 8792 একটি পূর্ণবর্গ হয় তা হলো, ওকে। তো বলা হচ্ছে যে সব থেকে ছোট কোনো একটা সংখ্যা যেটা অ্যাড করে দেবে, এই গুণফলের সঙ্গে যে গুণটা করলে, এই মাল্টিপলটা করলে যেটা আসবে সেই অ্যান্সারের সঙ্গে কত এমন নাম্বার এন যোগ করবে যাতে করে যে নাম্বারটা পাবে সেই নাম্বারটা পূর্ণবর্গ সংখ্যা হবে, মানে বর্গ করা সম্ভব হবে, ওকে। তো এই হচ্ছে কোশ্চেন। আমি এখন এটাকে বলার আগে কিছু বেসিক কনসেপ্ট তোমাদেরকে দেবো, সেই কনসেপ্ট থেকে ম্যাথমেটিক্সটা সলভ করব। নাম্বার 1, ধরে নাও আমি 5 ইন্টু আর একটা এর থেকে বড় একটা সংখ্যা নিচ্ছি 7, ওকে। তো 5 আর আচ্ছা চলো 5-এর থেকে আর একটু বড় যদি 9 নিয়ে নিলাম, ওকে। 5 9 45 হয়ে গেল। তো এখন এটা একটা বর্গ সংখ্যা, বর্গমূল না, তো এটার কাছাকাছি বর্গমূলের সংখ্যা কত রয়েছে, 49 রয়েছে। সেই সংখ্যাটা কত হচ্ছে, সেই সংখ্যাটা হচ্ছে দেখো 7, 7 স্কোয়ার।
অর্থাৎ যে সংখ্যাটা আসবে সেটা এর থেকে কিছুটা বড় হবে, এখানের থেকে কিছুটা ছোট হবে, তবেই বর্গ হবে। এইটুকু একটা প্রথম কনসেপ্ট 1। এই অঙ্কটা আমি পরে সলভ করব, এখানে এখন কনসেপ্টটা দিচ্ছি। সেকেন্ড কনসেপ্ট 2, আর কি কনসেপ্ট আনতে পারো? দেখো, সরি, স্কোয়ার করলে কোনো একটা ডিজিটের লাস্ট ডিজিটকে যদি স্কোয়ার করো, যে নাম্বার রয়েছে শেষে 1 আছে, স্কোয়ার করলে লাস্ট ডিজিটটা অলওয়েজ এই লাস্ট ডিজিট থেকেই আসবে 1। আচ্ছা, 2 এর স্কোয়ার করলে কত হয়? 4। 3 স্কোয়ার করলে কত হয়? 9। 4 স্কোয়ার করলে কত হয়? 6। 7 এর স্কোয়ার করলে, সরি, 5 এর স্কোয়ার করলে কত হবে? 5। এরপর 6 এর স্কোয়ার করলে কত হয়? 6। 7 এর স্কোয়ার করলে কত হয়? 7 7 49, 9। 8 এর স্কোয়ার করলে কত হয়? 28 64, 4। এবং 9 এর স্কোয়ার করলে কত হয়? 9 9 81, 1। আর 10 এর স্কোয়ার করলে 0, ফরগট। সুতরাং এই যে কোশ্চেনটা যে আমরা করছি, এখানে যখন কোনো নাম্বারের স্কোয়ার ডিজিট করতে চাই, দেখো 1 আসতে পারে, 2 কখনোই আসবে না, 2 কখনোই আসবে না, 3 কখনোই আসতে পারে না, স্কোয়ার করলে শেষে 3 আসবে, 4 আসতে পারে, 5 আসতে পারে, 6 আসতে পারে, 7 কখনোই আসবে না, দেখো কোথাও 7 নেই। আর কি আসবে না? 8 কখনোই আসবে না, 8। 2 3 7 8 কখনোই আসবে না। তো বাকিগুলো 9 আসতে পারে। এই হয়ে গেল সেকেন্ড কনসেপ্ট। এইবারে আসি আমি এই ম্যাথমেটিক্সটাতে, এই নর্মাল আমার যে কোশ্চেন, সেই কোশ্চেনে ফিরে আসি। অর্থাৎ এই সংখ্যাটার যদি লাস্ট ডিজিট কত হবে? 8 হবে, ইন্টু 2 হবে, 16, 16 হয়ে গেল। তো 6-এর সঙ্গে কত এমন সংখ্যা যোগ করব যে সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে? 6-এর সঙ্গে দেখো, 6-এর সঙ্গে আমি যদি প্রথম অপশন এ যোগ করি, 6-এর সঙ্গে 7 যোগ করলে কত হয়ে যায়? 6 গুণ 12 13, 3 হয়ে যায়। তো 3 তো কখনোই আসতে পারে না, সুতরাং এটা আনসার হবে না। 6-এর সঙ্গে যদি 3 যোগ করি কত হয়? 9 হয়, এটা আসতে পারে। 6-এর সঙ্গে যদি 6 যোগ করি কত হয়? 6 6 12, অর্থাৎ 2 হয়ে যাচ্ছে, এটা কখনোই আসতে পারে না। 6-এর সঙ্গে যদি 9 যোগ করি 15 আসছে, 5 হতে পারে। সুতরাং এখন 9 না 5 কোনটা আমি ধরবো সেটা দেখো। সেটার জন্য যে ভ্যালুগুলো এখানে দেয়া রয়েছে 7 8 9 8 98, আর এখানে 92। দেখো 92 থেকে 98 এর মধ্যে যদি তুমি ঘুরতে থাকো, যে সংখ্যাগুলো, আবার রিপিট করছি, যে সংখ্যাগুলো পাবো তার শেষ ডিজিট হয় 9 হবে, না হয় 5 হবে। ওকে, তো আমি কোন সংখ্যাটা ধরতে পারি? সেই রুট করলে যে সংখ্যাটা হবে 879। ওকে, মানে এটার থেকে বড় হবে, এটার থেকে ছোট, 8-এর থেকে ছোট হবে, 2-এর থেকে বড় হবে, তার মানে 9 তো কখনোই হতে পারে না লাস্ট ডিজিট। সেক্ষেত্রে আমরা বলবো 5। এই ক্ষেত্রে আনসারটা আবার রিপিট করছি, যে 92 থেকে 98 যদি আমরা যাই, মাঝখানে কি থাকছে? এটা রুট, সেটাই হবে মাঝামাঝি যে পোর্শনটা থাকবে। সেই পোর্শনটা কত হতে পারে? দেখো, সেই পোর্শনটা হতে পারে যে 95 যদি হয়, 5-এর স্কোয়ার মানে 5 আসবে, এটা আনসার হতে পারে। আর 9 আনতে গেলে 7-এর স্কোয়ার, 7-এর স্কোয়ার মানে কত? 97, বা আর আসছে না, 9 কোথায় কোথায় আছে দেখো, 93 তো হবেই না, আর একটা রয়েছে 97। তো আমার এই ক্ষেত্রে যে ভ্যালুটা হয়ে যাচ্ছে, আমার এটার মাঝামাঝি সংখ্যাটা স্কোয়ারের সঙ্গে রিলেটেড হবে। এটা থেকে ঠিক যতটা কম হবে, এটা থেকেও ততটা বেশি হলে অ্যাডজাস্ট করা হয়। তো এখানে দেখো 92 থেকে 98 এর মধ্যে মাঝামাঝি যে সংখ্যাটা পাবে, সেই সংখ্যাটা হচ্ছে 95। 95 মানে 5 দিয়ে শেষ হবে, 5 5 25, 5 দিয়ে শেষ হবে। তো 5 দিয়ে শেষ হওয়ার কন্ডিশনটা কি ছিল? এই ডিজিটটার সঙ্গে 9 যোগ করা। সুতরাং আমার আনসার, এই 3টাও ক্যান্সেল হয়ে গিয়ে আনসার হয়ে গেল 9 ইজ দ্য কারেক্ট আনসার। তো এই কোশ্চেনটা এক্সামে যখন করবে, শুধুমাত্র এটুকু কনসেপ্টটা যদি মাথার মধ্যে থাকে, তুমি ডাইরেক্ট আনসার করতে পারবে যে 7 আর 6 হবে না, 3 আর 9-এর মধ্যে কোনটা আনসার হতে পারে। এখন 3 আর 9 যখন যোগ হচ্ছে, তখন কি কি আসতে চলেছে? 9 আসতে চলেছে। 9 কার কার হতে পারে? 7 অথবা 3-এ। 7 আর 3 হতে পারে না, কারণ এরকম কোনো একটা সংখ্যা 8793 বা 8797, এটাও হতে পারে না।
98 আর 92 এর মাঝামাঝি কোন সংখ্যাটা রয়েছে? 95 আছে, 95। তার মানে 5 স্কোয়ার দিয়েই আসবে 5। এটুকু কনফার্ম করে তুমি এটা নাম মার্ক করে দাও। ওকে, দেখো, তো এই জায়গাটা আবার ক্লিয়ার করছি লাস্ট পার্টটা, যে আমার যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটা কি কি হতে পারে। এই দুটো যে সংখ্যা দেওয়া রয়েছে তাদের যেটা রুট করলে যে কনসেপ্টটা অনুযায়ী হয় 9 দিয়ে শেষ হবে, না হয় 5 দিয়ে শেষ হবে। সুতরাং 3 আর 9 যোগ করব, হয় 9 না হয় 5। এখন 9 যে শেষ হচ্ছে, এন্ডিংয়ে 9 কোন কোন সংখ্যার থাকে? দেখো 3 আর 7-এর, অর্থাৎ সংখ্যাটা বলেছি এদের মাঝখানেই কোনো একটা সংখ্যা হবে। সেই সংখ্যাটা কত হবে তাহলে? 8793 হতে পারে, অথবা 8799 হতে পারে। ওকে, যখন আমরা 3 যোগ করব ব্র্যাকেটে, যখন আমরা অ্যাড করছি 3, খেয়াল রেখো এই কেসটা আসছে। আরেকটা কেস কি আসছে? 9 যোগ করলে একমাত্র কি আসতে পারে সেটা, 9 যোগ করলে 5। 5 কোন ক্ষেত্রে রয়েছে? একটা কেসেই রয়েছে, 8795। 8795। তো এখন এই তিনটের মধ্যে কোনটা আনসার হবে সেটা আমাকে চুজ করতে হবে। প্রথম কথা, একটা যদি আমি নিউ স্লাইড নিয়ে নিই, সেখানে একটু বেসিকটা বোঝানোর জন্য বলে দিচ্ছি। দেখো, যেটা কনসেপ্ট 2 বলে বললাম, কনসেপ্ট 1, যে কোনো দুটো সংখ্যা একটা ডিস্টেন্সে আমি বলে দিলাম, ধরে নাও 5 ইন্টু মাঝখানে একটা 10। ওকে, কত হয়? 50 হয়ে গেল। তো 5 আর 10-এর মাঝখানে কত সংখ্যাটা রয়েছে? দেখো, 5 6 7 8 9 10, মোটামুটি 7 আছে 8 আছে। তো তোমার এমন একটা সংখ্যা হবে, এই দুটোর গুণফল মানে কি, এটা ঠিক যতটা কমবে এটা, সরি যতটা বাড়বে এটা ঠিক ততটাই কমবে, করলে একটা স্কোয়ার ফরম্যাট আসতে পারে, এর মাঝেই প্রেজেন্ট থাকবে। দেখো 7 7 49 বলতে পারো। ওকে, তো 28 64 হয়ে যাচ্ছে 10-এর। এখন এই যে কোশ্চেনটা দেওয়া রয়েছে, এই কোশ্চেন অনুযায়ী দেখো 98-এর কাছেই, খুব কাছেই 99, এতটা কাছে হবে না, কারণ 92 আর 98 এর মাঝামাঝি যে পজিশন থাকবে সেটাই আমাদের কারেক্ট। সব থেকে নিয়ারেস্ট ভ্যালু কোনটা রয়েছে? দেখো 92 থেকে 98, 92 93 94 95 96 97 98, 6। তার মানে এখানে 3 যদি বাড়াও আর এখান থেকে যদি 3 কমাও, সেই সংখ্যাটা কত চলে আসছে? 8795। এবং এটাই, দিস ইজ দ্য আনসার। স্কোয়ার রুট যদি হয় এই 8795 হবে। তো 5 যদি করতে হয়, শেষে 5 আনতে গেলে কোন কেসে 5 এসেছে? একটাই কেস, 9 যখন যোগ করেছো। 9 যোগ করার মানে কত? অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? এই কনসেপ্টে আমরা ম্যাথটা যদি সলভ করি কুইক হবে। আদারওয়াইজ গুণ করে, বর্গমূল করে, তারপরে যদি যোগ করতে যাই আমাদের অনেক সময় নিয়ে নেবে। ওকে, আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন আমরা যদি আলোচনা করি, বলা হচ্ছে এ বি সি ডি ই আর দ্য 5 গার্লস, এ ডি ই আর টল, আদার আর শর্ট। তাহলে এখানে আমি যদি টল কথাটা নোট করি, টল কে কে হচ্ছে? এ ডি ই। তাহলে শর্ট কে কে রয়েছে? বি এবং সি। ওকে, নেক্সট কি বলেছে? বি ডি ই আর ডার্ক। তাহলে ডার্ক কে কে? বি ডি ই। আদার আর ফেয়ার। ফেয়ার তাহলে কে কে হয়ে যাবে? এ আর সি। ওকে, নেক্সট ফ্যাট। ফ্যাট কে কে বলেছে? সি আর ই, ফ্যাট। তাহলে থিন কারা, বাকিরা। থিন কারা হয়ে যাচ্ছে? এ বি ডি। এখন কোশ্চেনে তোমাকে জানতে চেয়েছে যে কারা শর্ট, ফেয়ার, ফ্যাট, একই সঙ্গে এই তিনটে প্রথম সারিতে কে থাকছে। দেখো তিনটেতেই কমন কে রয়েছে, সেটাই তোমার আনসার হবে। দেখো এখানে বি এখানে আছে, এখানে বি নেই, তাহলে বি ক্যান্সেল হয়ে গেল। সি একমাত্র আমি তিনটে জায়গাতেই দেখতে পাচ্ছি, এখানে সি আছে, এখানে সি আছে, এখানেও সি আছে। তাহলে আনসার হয়ে যাচ্ছে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। কেউ ভুল করে সি মানে, অনেকেই করবে এটা, যে সি মানে এ বি সি ডি, সি এর আনসারটা দাগ দিয়ে দেবে, সেক্ষেত্রে কিন্তু ভুল হয়ে যাবে। বি এর অপশন সি ইজ দ্য আনসার, অ্যান্ড অপশন কোথায় পজিশন, কোন অপশনে রয়েছে? বি অপশনে রয়েছে। ওকে, তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। এই জায়গায় কনফিউশন করে বেশ কিছু স্টুডেন্ট ভুলও করেছে। ওকে, তো চলো নেক্সট কোশ্চেন। Next question. There are 4 girls A, B, C, D.
and A and B are the played football. ওকে, তো চলো নোট আউট করি। ফুটবল কে কে খেলছে? A and B play football. ওকে, and ভলিবল, ভলিবল A এবং B. ওকে, নেক্সট B and C play cricket and football. তাহলে ক্রিকেট কে খেলছে? B এবং C, এবং অ্যাজ ওয়েল অ্যাজ কে ফুটবলও খেলছে। অলরেডি বি এখানে রয়েছে, সুতরাং সিটা আমি এখানে বসিয়ে দিলাম। এরপর সি অ্যান্ড ডি প্লেড ব্যাডমিন্টন। ব্যাট নোট করে রাখলাম, ব্যাডমিন্টনকে সি এবং ডি, ব্যাডমিন্টন অ্যান্ড ক্রিকেট। আচ্ছা, ক্রিকেটের ঘরে সি অলরেডি রয়েছে, শুধুমাত্র তাহলে ডি বসিয়ে দিলাম। এবং পরেরটাতে বলেছে ডি অ্যান্ড এ প্লে ভলিবল। ভলিবল কি? ডি অ্যান্ড এ প্লেড ভলিবল অ্যান্ড ব্যাডমিন্টন। সুতরাং ডি আর এ, ব্যাডমিন্টন ভলিবল, এখানে ডি আর এ, দেখো ডি অলরেডি বসে রয়েছে, এ বসবে। আগেরটাতে ভলিবলের জায়গাতেও ডি আর এ বসে রয়েছে, সুতরাং ডি বসে যাবে। এখন কে কি খেলা জানে আমি স্পেশালাইজেশন বা আমি ভাগ করে নিলাম। এইবারে কোশ্চেনে বলেছে কে ব্যাডমিন্টন, অর্থাৎ ব্যাট বলে যেটা নোট করেছি, ক্রিকেট এবং ভলিবল, এই খেলাগুলো কে খেলতে পারে একই সঙ্গে, সেটা আমাদের জানতে চাওয়া হয়েছে। তো তিনটেতেই কমন কি থাকতে পারে? দেখো তিনটেতেই কমন, এ তুমি তিনটেতে নেই, বি তুমি তিনটেতেই দেখতে পাবে না, ডি একমাত্র তিনটেতেই তুমি পাচ্ছ। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার এবং ডি ইজ দ্য কারেক্ট, ডি ইজ দ্য কারেক্ট আনসার, অপশন সি ইজ দ্য রাইট। ওকে, নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোশ্চেন এবং লাস্ট কোশ্চেন, খুব ভালো একটা কোশ্চেন দিয়েছে যে একটি ক্রিকেট খেলায় এ বি সি ডি ই গড় রান 35, অর্থাৎ পাঁচজন, এখানে এ বি সি ডি পাঁচজনের, তার মানে টোটাল রান রেট কত? পাঁচজনের টোটাল রান যদি করি 5 ইন্টু 35, দ্যাট ইজ ইকাল টু 175, 175 টোটাল রান হয়েছে। এরপর কিছু স্টেটমেন্ট দেওয়া রয়েছে, ডি ই এর থেকে 5 রান বেশি করে, তার মানে ডি ইকুয়াল টু, আমি এখানে নোট আউট করছি, ডি ইকুয়াল টু ই যা রান করবে তার থেকে 5 বেশি, এবং ই এর থেকে 20 রান কম করে, সুতরাং ই এর ভ্যালু কত হবে? এর থেকে 20 রান কম করছে, 20 রান কম করছে। ডি এবং ই এর মিলিত রান কত বলেছে? ডি এবং ই দুজন একসঙ্গে যদি রান স্কোর করে, তাদের রানের সংখ্যা বি এর সঙ্গে সমান, বি এর সঙ্গে সমান, সুতরাং বি বসিয়ে দিলাম। আমি এখানে বি এখনো পর্যন্ত কিছুই পাইনি। বি ও সি একসঙ্গে 75 রান করে, তাহলে সি একা কত রান করেছে? দেখো এখান থেকে যখন তুমি কোনো ক্যালকুলেশন করে করতে যাবে অনেকটাই বড় হয়ে যাবে। আমি এইটা অপশন টেস্ট কিভাবে করতে হয় সেটা তোমাদেরকে শেখাবো। ওকে, চলো প্রথমেই আমি একটা মাঝামাঝি সংখ্যা ধরছি। চলো 30 যে বলছে 30 সংখ্যাটাই নিচ্ছি আমরা প্রথমে। তার মানে আমি ধরে নিচ্ছি সি এর স্কোর 30, লেট, যদি সি 30 হয়, বি সেক্ষেত্রে কত হবে? বি এর স্কোর হয়ে যাচ্ছে 30 থেকে 75 থেকে 30 যদি মাইনাস করে দিই তাহলে হয়ে যায় 45। এরপর এ এর স্কোর কত আমরা সেটা দেখতে পেয়েছি। দেখো এ এর স্কোর কত আমরা দেখব, বি এর স্কোর 45, মানে ডি প্লাস ই এর স্কোর কত? দ্যাট অলসো 45, বি এর সঙ্গে সমান বলেছি। তাহলে এখানে দেখো এ বাদে বি সি ডি ই চারজনের রান রেট আমার এখানে হয়ে গেছে। চারজনের রান, কার কত রান, সি এর কত, বি এর কত, আর ডি আর ই এর মিলে কত, সেটা আমরা পেয়ে গেলাম। সুতরাং এর কত বলতে পারি? এর বলতে পারি টোটাল 175 থেকে মাইনাস করে দিলাম 30 প্লাস 45 প্লাস 45 মানে 90, দ্যাট ইজ ইকুয়াল টু 90 যদি মাইনাস করে নিই 90 120, 90 120 মাইনাস করলে তাহলে কত হয়ে যাচ্ছে? 55। তাহলে এ স্কোর হয়ে গেল 55। এরপর আসি, এর যখন স্কোর পেয়ে যাচ্ছ সেখান থেকে আমি ই এর স্কোর পেয়ে যাব। ই এর স্কোর কত পাচ্ছি? দেখো এ থেকে যদি 55 থেকে যদি 20 মাইনাস করে দাও পেয়ে যাচ্ছি আমরা
35 এবং ডি এর স্কোর কত পেয়ে যাব? দেখো ডি এর স্কোর, ডি আর ই যদি 45 হয় তাহলে ডি এর স্কোর কত হয়ে যাবে? 35 মাইনাস করে দিলে কত হয়? 45 থেকে 35 মাইনাস 10। ওকে, তো এখন অ্যাকর্ডিং টু আওয়ার কোশ্চেন অনুযায়ী আমি যদি এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই করি তাহলে কত আসবে? টোটাল 175 আসবে। চলো ভ্যালুগুলো পুট করে দেখি। এ 30 প্লাস বি 45 প্লাস সি কত জানি না। ওকে, সরি, সি তো 30 আমরা ধরেই নিয়েছি। ডি এর ভ্যালু কত? 10। ই এর ভ্যালু কত? 45। তো এই সংখ্যাগুলোকে যদি যোগ করি আমরা 30 30 60 পেয়ে যাচ্ছি। 60-এর সঙ্গে যদি 45 যোগ করি 105 হয়ে যাচ্ছে। 45 প্লাস 45 90 যোগ হয়ে যাচ্ছে প্লাস 10। ওকে, তাহলে আলটিমেট আমরা 30 90, আচ্ছা 100 160, দেখো টোটাল স্কোর কত হয়ে যাচ্ছে? 160 হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে 175 হচ্ছে না, কারণ 5 জনের যোগফল কত হতে হবে? 75 হতে হবে। তো এই অপশনটা ধরে আমাদের আনসার আসলো না। তো আমি যদি পরের অপশনে চলে যাই, আবার জাস্ট পরের অপশনটাতে চলে যাচ্ছি। ওকে, দেখো এক্ষেত্রে আবার নেক্সট আমরা অন্য একটা অপশন ধরি। 20 অপশনটা ধরে নিই, চলো 20 অপশনটা যদি ধরি সেক্ষেত্রে কি আসবে আমরা একটু দেখে নেব। ওকে, যদি সি এর মান 20 হয় তাহলে বি এর মান কত হবে? সি এর মান যদি 20 হয় সেক্ষেত্রে বি এর মান 55 হয়ে গেল, 55। এখন ডি প্লাস ই বলে দেওয়া রয়েছে কত? 55, কারণ বি এর সঙ্গে ইকুয়াল হবে। আমি ডাইরেক্ট বসিয়ে দিলাম ডি প্লাস ই সমান সমান বি হবে। এখন এ এর স্কোর কত হবে সেটা আমরা ফাইন্ড আউট করছি। এ এর স্কোর কত হবে? 175 থেকে মাইনাস করবে 20 প্লাস 55 প্লাস 55 মানে 110 আর 20 130। 130 যদি মাইনাস করে দাও তাহলে হয়ে গেল 45। এখন ই এর ভ্যালু কত হবে? ই এর ভ্যালু দেখো এর থেকে 20 কম, এর থেকে 20 কম মানে 25। ডি এর ভ্যালু কত হবে? যে ই এর থেকে 5 বেশি, সুতরাং 30। এখন এই ক্ষেত্রে এ বি সি ডি যদি আমি যোগ করতে চাই, ব্যাক ক্যালকুলেশন করেছি তো আবার যোগ করো। এ এর ভ্যালু কত? 45। বি এর ভ্যালু কত? 55। সি এর ভ্যালু কত দেওয়া রয়েছে? 20 আমরা ধরে নিয়েছি। ডি এর ভ্যালু কত রয়েছে? ডি এর ভ্যালু 30 আর ই এর ভ্যালু কত? 25। তো যদি এই সামটা করি তাহলে 45 55 প্লাস 20 আর 30 মানে 50 হয়ে যাচ্ছে। 50-র সঙ্গে 25 যদি তুমি অ্যাড করো 175, দেখো 175 হয়ে যাচ্ছে। ওকে, তো সেক্ষেত্রে আমরা কোনটা ধরেছিলাম? লেট সি ইকুয়াল টু 20। তো আমাদের এখানের আনসার সি এর একার স্কোর কত বা রান কত? 20 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তো একটু চিন্তা ভাবনা করে এটার আনসারটা দিতে হবে, আদারওয়াইজ এটা যদি সলভ করে করতে চাই অনেকটা লেন্দি হবে এবং ক্যালকুলেটিভ হয়ে যাবে। সবার থেকে বেস্ট অপশন হচ্ছে একটা অপশন টেস্ট করবে তোমরা, আবার বলছি, এবং অপশনগুলো কিভাবে বসাবে সেটা দেখালাম আমি এখানে পরপর স্টেপ বাই স্টেপ বোঝানোর জন্য, তাই কিন্তু এই পোর্শনটা একটু কুইক তোমাদেরকে করতে হবে। ওকে, ক্লিয়ার? দেখো, তো আমাদের এখান পর্যন্তই কোশ্চেন ছিল 198, এটা সেম কোশ্চেন হয়ে গেছে, ওটা কপি করলাম তখন। তো আমাদের ডব্লিউবিসিএস এক্সামে যে সমস্ত আজকের কোশ্চেনগুলো এসেছে সমস্ত কোশ্চেনের আমরা আনসার করলাম ক্লিয়ার, এবং কিভাবে আসছে সেটাও দেখলাম শর্টকাট মেথডে। তো থ্যাংক ইউ অল অফ ইউ অ্যান্ড বেস্ট অফ লাক তোমাদের রেজাল্টের জন্য। প্রত্যেকে ভালো স্কোর করবে আই থিঙ্ক। অন্যান্য পেপার যেটা ইংলিশ এবং জিকে পোর্শনগুলো তোমরা ভালোই করেছো, ঠিক করেছো। তো মেন্সের জন্য এবারে প্রিপারেশন নেওয়া শুরু করবে। থ্যাংক ইউ ওয়ান সেকেন্ড অ্যান্ড গুড নাইট। ওকে।